মানুষ এসেছে তোমার কাছে, তোমাকে পুজো দিচ্ছে, তুমি সবার মনের কথা শুনছো, কিন্তু আমি কি দোষ করেছি বলো তো? আমার জীবনে তো শুধু টেনশন আর টেনশন। গতকাল বাবার যদি কিছু হয়ে যেত তাহলে আমি বাঁচতাম কি করে? বাবাকে কেউ খুন করতে এসেছিল, এটা ভাবলেই এখনো আমার গা শিউরে ওঠে। তুমি তো জানো আমার জন্য আমার বাবা কি। বাবার একটু কষ্ট হলেও আমার অনেক কষ্ট হয়। মনে হয় আমি আর বাঁচবো না। ঠাকুর, তুমি বাবাকে একটু কষ্ট দিও না প্লিজ। আমি তো শুনেছি তুমি ভালো মানুষদের সঙ্গে থাকো, তাহলে আমার বাবার মতো ভালো মানুষ তো এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই বলো। আমার বাবার সঙ্গেও থেকো তুমি, বাবার জন্য কোনো ক্ষতি না হয়। আর বাবার ভাগ্যে যদি কোনো বিপদ লেখাও থাকে তুমি সেটা আমাকে দিয়ে দিও, কেমন? আমি তো মাকে পাইনি, আমার বাবাই আমার জন্য সবকিছু, আমার পৃথিবী। তুমি আমার থেকে আমার বাবাকে কেড়ে নিও না ঠাকুর। বাবার সব কষ্ট তুমি আমাকে দিয়ে দাও। বাবাকে ভালো রাখতে আমি সব সহ্য করতে পারি। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, ছোটবেলা থেকে আমার মা কে, মায়ের নাম কি, মাকে কেমন দেখতে আমি কিচ্ছুই জানতাম না। কেউ আমাকে কোনোদিন কিছু বলেনি মায়ের সম্পর্কে। আমার মাকে জানতে খুব ইচ্ছা হয়, আর এই সব প্রশ্নের উত্তর একমাত্র সোহিনী আন্টির কাছে আছে। আজ তোমার আশীর্বাদে আমি সোহিনী আন্টিকে রাস্তায় দেখতে পেলাম। আমি তো মাকে কোনোদিন কাছে পাইনি, কিন্তু মায়ের সম্বন্ধে জানার সুযোগটুকু আমাকে করে দাও ঠাকুর। ও আন্টি, তুমি বলবে না? বলো না প্লিজ। তোমার মা নন্দিতা ছিল আর 5 জনের থেকে একেবারে আলাদা। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আদর্শ নারী কেমন হওয়া উচিত, আমি বলবো একদম নন্দিতার মতো। কোনটা নন্দিতার মধ্যে ছিল না? ও আমাদের সবার কাছে একটা দৃষ্টান্ত ছিল। নন্দিতা মানে ভালোবাসা, নন্দিতা মানে মমতা, নন্দিতা মানে স্নিগ্ধতা। তোমার মা খুব নরম মনের মানুষ ছিল শাওন, কোনোদিন কাউকে আঘাত দিতে পারেনি ও। কষ্ট পেলে ওর বুক ফেটে যেত, কিন্তু কোনোদিন ও কোনো আওয়াজ করেনি কখনো। ও এতটাই অন্যরকম ছিল যে ওর পিঠে ছুরি মারলেও ও কখনো কোনো অভিযোগ করতো না। হাসি মুখের সমস্ত আঘাত সহ্য করত। ও কোনোদিন কাউকে শত্রু মনে করেনি। যে বা যারা ওর ক্ষতি করতে চেয়েছে তাদেরকে ও ভালোবাসার বন্ধনে বেঁধে নিয়েছে। তবে এটা ভেবো না যে তোমার মা দুর্বল ছিল। অন্যায় দেখলে প্রতিবাদ করতে জানতো নন্দিতা। অপরাধীকে ও কোনোদিন ক্ষমা করেনি, খুব সহজেই ঠিক ভুল যাচাই করতে জানতো। সবার বিপদে ঝাঁপিয়ে পড়তে পারতো তোমার মা। তুমি জানো কত অনাথ বাচ্চাদের মায়ের মতো করে আগলে নিয়েছিল নন্দিতা? আমরা এক কলেজে পড়তাম, ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। তোমার মায়ের মন এক পৃথিবীর সমান। তোমার মা ছিল বুদ্ধিমতী সুন্দরী, এক কথায় ও তোমাদের বাড়ির রানী ছিল, মহারানী। হ্যাঁ শ্যাম, তোমার আন্টি যে কথাগুলো বললো সবটা সত্যি। তোমার মাকে সবাই খুব সম্মান করত, গোটা পরিবার তোমার মাকে দেবীর আসনে বসিয়ে রেখেছিল। বীরেন্দ্র আর নন্দিতা কিন্তু একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিল। দুজনের মধ্যে খুব মিল ছিল। বীরেন্দ্র কখনো নন্দিতার বিপক্ষে যায়নি। বীরেন্দ্র কখনো কোনো সিদ্ধান্ত নন্দিতার সঙ্গে আলোচনা না করে নেয়নি, কখনো কোনো কাজ নন্দিতাকে জিজ্ঞেস না করে করেনি। তাহলে এত কিছুর পর বাবা মাকে এখন কেন ঘৃণা করে? দুজন মানুষ যারা একে অপরকে এত ভালোবাসতো তারা কেন আলাদা হয়ে গেল? আমার মা আমাকে কেন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল আঙ্কেল? যাও, শোনো, ভেতরে যাবে,
জিনিসপত্র রাখবে, কোনো সময় নষ্ট না করে বেরিয়ে আসবে, বুঝেছো? ভেতরে কি আছে না আছে এদিক ওদিক তাকানোর দরকার নেই, যাও। আচ্ছা ম্যাডি, আমার মনে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কাজ নেই কোনো? যাও। আচ্ছা ভালো মা, আমার একটা প্রশ্ন ছিল। তুমি ওকে ভেতরে কোনো কিছু না দেখে বেরিয়ে আসতে বললে কেন? মানে স্টোর রুমের ভেতরে এমন কি আছে? স্টোর রুমে আর কি এমন থাকবে ম্যাডি? বাড়ির সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র, আর কি থাকতে পারে? আমার মনে হচ্ছে স্টোর রুমের ভেতরে আরো অন্য কিছু আছে। সেটা কি? কি কি বলতে চাইছিস তুই? আর কি থাকবে স্টোর রুমে ম্যাডি? সেটা তো তুমি ভালো জানবে ভালো মা, তাই না? আচ্ছা স্টোর রুমের ভেতরে যদি অপ্রয়োজনীয় ফেলে দেওয়া জিনিসপত্রই থাকতো, তাহলে তুমি নিজে এসে স্টোর রুমের তালাটা খুলতে না, আর সুন্দরীকে ভেতরে কোনো কিছু না তাকিয়ে না দেখে বেরিয়ে যেতে বলতে না। তাই আমি জিজ্ঞেস করছি, প্লিজ আমাকে বলো স্টোর রুমের ভেতরে আছেটা কি? আচ্ছা ঠিক আছে, স্টোর রুমে আছে এই বাড়ির সবচেয়ে অপ্রিয় মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র। তোকে এসব নিয়ে এত চিন্তা করতে হবে না। কফি খাবি নাকি? চল, আয় আয় আয়। বাড়ির সবচেয়ে অপ্রিয় মানুষ পিসিমণিদের মতে তো আমি। তাহলে এই স্টোর রুমে যা জিনিসপত্র রাখা আছে সেটা কি আমার জন্য প্রয়োজনীয়? কি এমন রাখা আছে স্টোর রুমে?